একজন বৃদ্ধ মানুষের রাগ এবং প্রতিশোধ যে এরকম লেভেলের হতে পারে তা এই মুভি না দেখলে বোঝাই যাবে না। শুধুমাত্র একজন চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে ওই বৃদ্ধ লোকটি চিকিৎসকদের থেকে এমন ভয়ঙ্কর এবং নৃশংস প্রতিশোধ নেয় যা দেখলে শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। সিনেমা কাল্পনিক হলেও সম্পূর্ণ ফিলিংসটা একদম বাস্তবের মতো। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি এতটা নৃশংস কিভাবে হতে পারে? কথা দিচ্ছি মুভিটা তোমাদের অনেক ভালো লাগবে। সিনি লজিক তোমাদের জন্য নিয়ে এসেছে এরকমই একটা থ্রিলার মাইন্ডেড মুভি স এক্স। তো চলো গল্পে যাই। আর তুমিও যদি থ্রিলার মাইন্ডেড হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। শুরুতেই মুভির মেইন ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম জন ক্র্যামার ওরফে জিগস। জিগস একটা হসপিটালে নিজেকে চেক আপ করাতে এসেছে, কারণ কিছুদিন আগেই সে তার একটা রিপোর্টে জানতে পারে তার মাথায় নাকি ক্যান্সার হয়েছে, আর এটাই কনফার্ম হওয়ার জন্য তার এখানে আসা। তো বিভিন্ন চেক আপ করানোর পর সে নার্সকে জিজ্ঞাসা করে, এখন আমার অবস্থা কেমন দেখলেন? উত্তরে নার্স জানায়, আপনার চিকিৎসায় খুব একটা উন্নতি হয়নি। একথা শুনে জিগস চিন্তিত হয়ে চেক আপ রুম থেকে বাইরে চলে আসে এবং দেখতে পায় বাইরে আরও কিছু পেশেন্ট বসে রয়েছে। জিগস তাদের সাথে কথা বললে জানতে পারে তাদেরও ক্যান্সার রয়েছে, কিন্তু তাদের মধ্যে একজন মানুষ একদমই চুপচাপ মনমরা হয়ে বসে রয়েছে। এই ব্যক্তির নাম হলো হেনরি কেসলার। পেশায় সে একজন হোটেল মালিক। তারও ক্যান্সার ধরা পড়েছে, বাঁচার সম্ভাবনা একদমই নেই বললেই চলে, আর এই জন্য সে অনেক বেশি চিন্তিত। কিছুদিন পর ডক্টর জিগসকে তার কাছে ডেকে পাঠায় এবং তাকে জানায়, তোমার জন্য একটা দুঃসংবাদ রয়েছে। তোমার ক্যান্সার দিন দিন আরো সম্প্রসারিত হচ্ছে, মানে বেড়ে যাচ্ছে, যার ফলে খুব শীঘ্রই যে কোনো সময় তোমার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা শুনে জিগসর কপালে এক অদ্ভুত চিন্তার ভাঁজ এবং অসহায়তার ছাপ ফুটে ওঠে। কিছুক্ষণের জন্য তার মাথা কাজ করা বন্ধ করে দেয় এবং চোখ মুখ একদম লাল বর্ণ ধারণ করে। কিছুক্ষণ পর তার পানি পিপাসা লাগলে সে পানি পান করার জন্য হসপিটালের একটা কেবিনের দিকে হেঁটে যাচ্ছিল। এরই মধ্যে তার নজরে পড়ে একটা অল্প বয়সী লোক, যে কিনা একজন পেশেন্টের দামি আংটি এবং ঘড়ি চুরি করছিল, আর ওই পেশেন্টটি একটু আগেই মারা গেছে। এরপর আমাদেরকে দেখানো হয় ওই ছেলেটি একটা অদ্ভুত মেশিনের মধ্যে আটকে রয়েছে, আর জিগস নামের এই ব্যক্তিকে দেখে যতটা সাদাসিধে এবং অসহায় মনে হচ্ছে, সে তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। তার রাগ এতটাই বেশি যে কাউকে নৃশংসভাবে শেষ করার কথা সে দ্বিতীয়বার চিন্তা করে না। আর জিগস মানুষকে মারত বিভিন্ন প্রাণঘাতী যন্ত্রের মাধ্যমে, যা তার কাছে একটা খেলার মতো, যেখানে মানুষদেরকে আটকে রেখে তিলে তিলে যন্ত্রণায় শেষ করত। বলা যায় সে একজন সিরিয়াল কিলারের মতোই মানুষদেরকে খুন করত, আর সে খুন করত ওই ধরনের মানুষকে যারা বিভিন্ন অন্যায়, অবিচার এবং বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকত, যাদের জন্য মানুষের অনেক বড় বড় ক্ষতি হয়ে গেছে। জিগসর খেলার একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে বন্দিরত ব্যক্তি তার নিজের শরীরের যে কোনো অংশ কেটে ফেলবে, আর এটা করতে হবে একটা সময়ের মধ্যে। যদি সে এরকম কিছু করতে না পারে তাহলে তার জন্য অপেক্ষা করছে এক ভয়ানক এবং যন্ত্রণাদায়ক মৃত্যু। তো যাই হোক, ওই লোকটাকে একটা অদ্ভুত চেয়ারে বসিয়ে তার দুই চোখের সাথে অদ্ভুত ধরনের পাইপ লাগানো ছিল। দেখা যায় ওই লোকটাকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে এবং একটা অডিও ক্লিপের সাহায্যে জিগস বলে, তোমার চোখে যে পাইপগুলো লাগানো রয়েছে এর মাধ্যমে তোমার চোখগুলো উপরে ফেলা হবে। যদি এর থেকে তুমি বাঁচতে চাও তাহলে তোমার কাছে মাত্র 3 মিনিট সময় আছে। তোমার এক হাতের নিচে একটা বাটন আর অন্য হাত ধারালো শক্ত তার দিয়ে বাঁধা রয়েছে। তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই হাতের নিচের বাটনগুলো চেপে তোমার ওই হাতের নখগুলো ভেঙে ফেলতে হবে, নয়তো তোমার চোখ ওই পাইপের মাধ্যমে উপড়ে ফেলা হবে। আর এই কথা বলতে বলতে তার সময় শুরু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ওই লোকটা অনেক ভয় পেয়ে যায় এবং বাটন চাপার সাথে সাথে তার একটা আঙুল একদম সম্পূর্ণরূপে ভেঙে যায়। এরকম করে সে আস্তে আস্তে তার 3টে আঙুল ভেঙে ফেলে। এতে তার অনেক কষ্ট হচ্ছিল, সে যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু তার কোনো উপায় নেই। সে যদি এরকম না করে তাহলে তার চোখ দুটো উপড়ে ফেলা হবে, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেকে রক্ষা করতে পারে না। আর 3টি আঙুল ভাঙার পরপরই সময় শেষ হয়ে যায়। আর যেহেতু সে কাজ সম্পন্ন করতে পারেনি, তাই তার চোখ দুটো পাইপের মাধ্যমে উপড়ে ফেলা হয় এবং পাইপের মাধ্যমে কোথায় যেন চলে যায়। আর এরপর দৃশ্য আবারও হসপিটালে ফিরে আসে। দেখা যায় জিগস লুকিয়ে লুকিয়ে ওই চোরটাকে চুরি করতে দেখছে। আসলে এতক্ষণ এই লোকটার সাথে যেগুলো ঘটলো এগুলো কোনো কিছুই বাস্তব নয়, এগুলো জিগস শুধুমাত্র কল্পনা করছিল। জিগস ভাবছিল যদি এই লোকটি আসলে চুরি করে তাহলে আমি তাকে এ ধরনের শাস্তি দেব, কিন্তু এরই মধ্যে হঠাৎ করে ওই লোকটার চোখ পড়ে জিগসের ওপর, আর এই জন্য সে চুরি না করে ওই জিনিসপত্র সেখানে রেখে চলে যায়। আসলে আমাদের মধ্যেও এরকম অনেক মানুষ রয়েছে যারা কোনো কিছু ঘটার আগেই সেগুলো নিয়ে ভেবে বসে থাকে। আমাদেরকে এরকম অতিরিক্ত ভাবা উচিত নয়। তাই তোমারও বেশি চিন্তাভাবনা করার প্রয়োজন নেই, শুধুমাত্র সাবস্ক্রাইবটা করে দিও। দেখতে দেখতে 1 সপ্তাহ সময় পার হয়ে যায়। একদিন জিগস একটা হোটেলে বসে তার কিছু কাজ করছিল, এরই মধ্যে সেখানে হেনরি চলে আসে। আর এরপর জিগস জানতে পারে এই হোটেলের মালিক হেনরি। জিগস হেনরিকে দেখে অনেকটাই খুশি হয় এবং তাকে বলে, আরে তোমাকে তো দেখে একদম সুস্থ মনে হচ্ছে, আর তুমি কাজও শুরু করে দিয়েছো, ব্যাপার কি? উত্তরে হেনরি জানায়, আসলে আমি সুস্থ।
কারণ কিছুদিন আগেই আমি একটা অপারেশন করিয়েছি আর এই অপারেশনের ফলে ডক্টররা আমার শরীর থেকে ক্যান্সার দূর করে দিয়েছে। আর দেখো আজ আমি তোমার সামনে একদম সুস্থ স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে আছি। আমার চিকিৎসা করিয়েছিল একজন সিনিয়র ডক্টরের মেয়ে এবং তার টিম। জিগসো হ্যান্ডিকে দেখে এবং তার কথা শুনে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ এত নিখুঁতভাবে অপারেশন করতে পারে এরকম ডাক্তারের খোঁজ আজ পর্যন্ত জিগসো পায়নি। আর এই জন্য জিগসো অনেক কৌতূহলী হয়ে পড়ে এবং তাকে বলে, আমাকেও তাদের অ্যাড্রেসটা দাও, আমিও তাদের সাথে যোগাযোগ করতে চাই। হ্যান্ডি বলে, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তাদের অ্যাড্রেসে তোমার গিয়ে কোনো লাভ নেই, কারণ তারা ফোন কলের মাধ্যমে তোমার সিরিয়াল নেবে এবং সময় হলে তোমাকেই ফোন দিয়ে তাদের অ্যাড্রেসে অপারেশনের জন্য ডেকে নেবে। আর এরপর হ্যান্ডি জিগসোকে একটা ওয়েবসাইট লিখে দেয় যেটা ছিল ডাক্তারদের ওয়েবসাইট। হ্যান্ডি জিগসোকে বলে, তুমিও খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। জিগসো খুশি হয়ে তার বাড়িতে ফিরে আসে এবং কম্পিউটারেও ওই সিনিয়র ডক্টর এবং তার মেয়ের নাম সার্চ করলে একটা ওয়েবসাইট আসে যেখানে প্রবেশ করলে তাদের সম্পর্কে অনেক ভালো ভালো রিভিউ দেওয়া ছিল। এরই মাঝে জিগসোর চোখ পড়ে সেখানে থাকা একটা ইন্টারভিউয়ে। সেখানে ডক্টর বলে ক্যান্সার দূর করার এই উপায়টা একান্তই তাদের নিজেদের তৈরি করা। আর এরপর ডক্টর অপারেশনের বিভিন্ন সিস্টেম এবং প্রসেস ওই ইন্টারভিউয়ে তুলে ধরে। এগুলো দেখে জিগসো ভাবতে থাকে এই ডক্টর আসলে অনেক ভালো চিকিৎসা করে। আর এরপর জিগসো হ্যান্ডির দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করলে ওই সিনিয়র ডক্টরের মেয়ের ভিডিও পায়, যার নাম ডক্টর সিসিলিয়া পিটারসন। সে ওই ভিডিওতে জানায়, হ্যালো, আমি সিসিলিয়া পিটারসন, আমি আমার টিমের সঙ্গে ক্যান্সারের অপারেশন করি আর এই অপারেশনের সম্পূর্ণ প্রক্রিয়াটি আমার বাবার বানানো, কিন্তু তুলনামূলক কম খরচে অপারেশন করায় সরকার আমাদেরকে এবং আমাদের অপারেশনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। আর এই জন্য আমাদেরকে লুকিয়ে এই অপারেশনগুলো করতে হয়। আপনি যদি অপারেশন করাতে চান তাহলে আমাদেরকে নিচে দেওয়া ইমেল করতে পারেন। আর যেহেতু জিগসো এই অপারেশনটা করাতে চায় তাই সে কোনো কিছু না ভেবেই তাকে ইমেল করে। কিছুক্ষণের মধ্যেই জিগসোর ফোনে কল আসে আর এই কলটা করেছিল ডক্টর সিসিলিয়া। সিসিলিয়া তাকে বলে, আপনি কি আসলে এই অপারেশন করাতে চান? যদি করাতে চান তাহলে কি আমি আপনার নামটি আমাদের সিরিয়ালে দিয়ে দেব? উত্তরে জিগসো বলে, হ্যাঁ। আর এরপর সিসিলিয়া তাকে জানাই, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি যেখানে 2.5 লক্ষ টাকা পাঠাতে হবে এবং অপারেশনের জন্য আপনাকে মেক্সিকোতে আসতে হবে। পরের দিনে জিগসো মেক্সিকোতে চলে আসে এবং এয়ারপোর্ট থেকে একটা ট্যাক্সিতে করে সিসিলিয়ার বলা অ্যাড্রেসে যাচ্ছিল, কিন্তু প্রতিমধ্যে যাওয়ার সময় তাদের সম্মুখীন হয় দুজন মাস্ক পরা ব্যক্তির সাথে। তারা কোনো কথা ছাড়াই জিগসোকে তাদের নিজেদের গাড়িতে তুলে নেয় এবং সিসিলিয়ার অ্যাড্রেসে পৌঁছে দেয়। আসলে এরা হলো ডক্টর সিসিলিয়ারই লোক। কেউ যেন ডক্টর সিসিলিয়ার আসল অ্যাড্রেস জানতে না পারে এই জন্য এই ব্যবস্থা করেছে ডক্টর সিসিলিয়া। তো যাই হোক, সেখানে এসে পৌঁছালে একজন মেয়ে দরজা খুলে দেয় এবং জিগসোর জিনিসপত্র ভেতরে নিয়ে যায়। এই মেয়েটি হলো এই বাড়ির কেয়ারটেকার, যার নাম গ্যাব্রিয়েল। আর এরপর জিগসোর দেখা হয় ডক্টর সিসিলিয়ার সাথে। সে তাকে তার বাকি সদস্যদের সাথে পরিচয় করানোর জন্য একটা ফ্যাক্টরিতে নিয়ে যায়। আর এখানে এসে তার পরিচয় হয় আরও একজন ডক্টর এবং নার্সের সাথে। ডক্টরের নাম মেটো এবং নার্সের নাম হলো ভ্যালেন্টিনা। এখানে আসার পর সে দেখতে পায় কিছুক্ষণ আগেই একজনের অপারেশন করা হয়েছে, যার নাম পার্কার সার্স। এরপর ডক্টর সিসিলিয়া এবং জিগসো সেখান থেকে ফিরে আসে এবং নিজেদের মধ্যে গল্প করতে থাকে। ডক্টর সিসিলিয়া জিগসোকে বলে, আপনি পেশায় কি করেন? উত্তরে জিগসো জানায় সে একজন ইঞ্জিনিয়ার আর এছাড়াও সে সাধারণ মানুষের অনেক সাহায্য করে থাকে। এটা শুনে সিসিলিয়া বেশ ইমপ্রেসড হয়। এরপর রাত নেমে আসে, ঘুমের সময়, কিন্তু যেহেতু এই জায়গাটা জিগসোর কাছেই নতুন তাই কিছুতেই তার ঘুম আসছে না। এরই মধ্যে হঠাৎ করে বাইরে থেকে একটা আওয়াজ তার কানে ভেসে আসে আর এই জন্য সে সাহস করে বাইরে যায় এবং দেখতে পায় একটা ছোট্ট বাচ্চা ছেলে তার সাইকেল ঠিক করার চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ হলে জিগসো সাইকেলটা সারিয়ে দেয়। আর এই জন্য তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। দৃশ্য পরিবর্তন হয়ে পরের দিন দেখানো হয় জিগসোর অপারেশনের জন্য সবাই তৈরি হয়ে নিচ্ছে। আর কিছুক্ষণ পর শুরু হবে জিগসোর অপারেশন, যেখানে তার মাথার পেছনের অংশ কেটে সার্জারি করা হচ্ছিল। আর জিগসো অজ্ঞান হওয়ার আগে তার পেছনে লাগানো ক্যামেরার মাধ্যমে অপারেশনের সবকিছু দেখতে পাচ্ছিল। আর কিছুক্ষণের মধ্যেই তার অপারেশন সম্পূর্ণ হয়ে যায়। এরপর 2 দিন পরের সময়কে দেখানো হয় আর জিগসোর জ্ঞান ফিরেছে। আর এই জন্য সিসিলিয়া তাকে দেখতে এসেছে। সে তাকে জানায়, আপনার ক্যান্সার দূর হয়ে গেছে আর এই জন্য আপনি এখন সুস্থ। আর এরপর ডক্টর তাকে তার রিপোর্ট দেখায় এবং বলে, এখন থেকে আপনাকে শুধুমাত্র আমাদের এই মেডিসিনগুলো খেতে হবে, তাহলে আপনি আস্তে আস্তে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবেন। জিগসো তো এসব শুনে মহা খুশি। আর এরপর সিসিলিয়া সেখান থেকে চলে গেলে জিগসো বাড়ি থেকে বাইরে বের হয় এবং মনের খুশিতে সম্পূর্ণ শহরে ঘুরে বেড়ায়। এরই মধ্যে সে সিসিলিয়ার দেওয়া মেডিসিন খেতে থাকে এবং তার পরবর্তী ট্র্যাপ মানে মানুষদেরকে মারার নতুন পরিকল্পনা করতে থাকে। কিভাবে সে মানুষদেরকে শাস্তি দেবে এর একটা নকশাও তৈরি করে। এভাবে তার কেটে যায় কয়েকটা দিন। আর এরপর সে আবারও দেখা করতে যায় সিসিলিয়ার সাথে, কিন্তু এবার সে তার বাড়িতে পৌঁছালে সেখানে কাউকেই দেখতে পায় না, সম্পূর্ণ বাড়িটাই ফাঁকা। সে একটু ঘাবড়ে যায়। আর এরপর সে ফ্যাক্টরিতে যায় যেখানে তার অপারেশন করা হয়েছিল, কিন্তু সেখানে গিয়েও সে হতাশ হয়, কারণ সেখানে সবকিছু লন্ডভন্ড হয়ে পড়েছিল।
এরই মাঝে তার নজরে পড়ে সেখানে থাকা একটা কম্পিউটার স্ক্রিন, যেখানে সিসিলিয়ার বাবার একটা ভিডিও চলছিল। সে বলছিল কিভাবে তারা মানুষদের ব্রেন অপারেশন করে। আর এই ভিডিও দেখার পর জিক্সো সেই ভিডিওর কথা মনে পড়ে যেটা তাকে অপারেশন করার সময় দেখানো হয়েছিল। আর এখন এইসব দেখার পর জিক্সোর সন্দেহ হতে শুরু করে। তার মনে হচ্ছিল আসলেই কি তারা তার অপারেশন করেছিল। আর এটা কনফার্ম হওয়ার জন্য সে তার মাথার ব্যান্ডেজ খুলে ফেলে এবং আয়নার সামনে গিয়ে দেখতে পায় তার কোনো অপারেশনই হয়নি, অর্থাৎ তারা তাকে ধোঁকা দিয়েছে। আর এই জন্য জিক্সো রাগে এবং ক্ষোভে সেখানে ভাঙচুর করতে থাকে, কিন্তু তারা জানতো না তারা কার সাথে পাঙ্গা নিয়েছে। আর এরপর আমাদেরকে দেখানো হয় ওই ট্যাক্সি ড্রাইভারকে, যাকে সিসিলিয়া এয়ারপোর্টে জিক্সোকে আনতে পাঠিয়েছিল। সে ট্যাক্সির মধ্যেই বসেছিল, ঠিক এমন সময় কেউ তাকে পেছন থেকে মুখে কাপড় দিয়ে কিডন্যাপ করে নেয়। আর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা চেয়ারের সাথে রশি দিয়ে বাঁধা অবস্থায় একটা কাচের ঘরের মধ্যে দেখতে পায় এবং তার হাত দুটো টেপ দিয়ে জড়ানো আর দুই হাতের মাথায় লাগানো ছিল দুইটা ধারালো ব্লেড এবং সে জোরে জোরে চিৎকার করছিল। কিছুক্ষণ পর জিক্সো তার সামনে আসে আর তাকে দেখা মাত্রই ড্রাইভার বুঝতে পারে এই সব কিছু এই ব্যক্তিই করেছে। সে জিক্সোকে এখান থেকে তাকে ছেড়ে দিতে বলে এবং তাকে মারার হুমকি দেয়। এরই মধ্যে জিক্সো ওই ঘরের দরজা খুলে দেয়, কিন্তু ড্রাইভার ঘর থেকে বের হওয়ার আগেই তার সামনে একটা টেপ রেকর্ডার ঝুলে পড়ে। আর সেখানে বলা হচ্ছিল, আমি জানি তোমরা কিভাবে আমাকে ফাঁসিয়েছো, আর এটাও জানি তুমি সিসিলিয়ার সাথে মিলে অনেক মানুষদেরকে অপারেশনের নামে ধোঁকা দিয়েছো। এই কারণে এই ছোট্ট শাস্তিটা স্পেশালি তোমার জন্য। শাস্তিটা হচ্ছে তোমার দুই হাতে দুটো টাইম বোমা বাঁধা রয়েছে, যেগুলো মাত্র 3 মিনিটের মধ্যে ফেটে যাবে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার হাতের সাথে যে ধারালো ব্লেড লাগানো রয়েছে ওইটা দিয়ে তোমার হাত যতটুকুতে বোমা বাঁধা রয়েছে অতটুকু কেটে ফেলতে হবে। আর এভাবেই হবে তোমার মুক্তি, নয়তো বুম, এই ব্লাস্টে মারা পড়বে তুমি। ড্রাইভার অনেক আতঙ্কিত হয়ে পড়ে। সে কান্নাকাটি করে অনেক মাপ চায় জিক্সোর কাছে, কিন্তু জিক্সো তো তাকে কোনো মতেই মাফ করবে না। আর এই জন্য সে অন্য কোনো উপায় না পেয়ে তার হাত কাটতে শুরু করে। সে যন্ত্রণায় চিৎকার করছিল এবং আস্তে আস্তে তার হাতটা কাটছিল। 3 মিনিট পূর্ণ হওয়ার আগেই সে তার দুটো হাতই কেটে ফেলে এবং দূরে ফেলে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই ওই বমগুলো ব্লাস্ট হয়ে যায় এবং সে কোনো রকমে এবারের মতো বেঁচে যায়। কিছুক্ষণ পর দেখানো হয় জিক্সোকে। সে কাউকে ফোনে বলছিল, আমি একটা টিম সম্পর্কে জানতে পেরেছি যারা মানুষকে বিভিন্নভাবে ধোঁকা এবং তাদের সাথে প্রতারণা করত। আমি তাদেরকে ধরতে চাই এবং আমার নিয়মে শাস্তি দিতে চাই, কিন্তু এই জন্য আমার তোমার সাহায্য প্রয়োজন। এর উত্তরে ফোনের ওপাশ থেকে কেউ বলছিল, আমি খুব শীঘ্রই ফিরে আসছি। এরপর আমাদেরকে একটা নাইট ক্লাবে সিসিলিয়ার সাথে থাকা ওই নার্স ভ্যালেন্টিনাকে দেখানো হয়, যে তার বয়ফ্রেন্ডের সাথে আমোদ ফুর্তি করছিল এবং তাদের এই সুখময় সময়টা আরো দীর্ঘ করার জন্য তারা গাড়িতে গিয়ে এক্সট্রা ক্লাস করতে শুরু করে। এরই মধ্যে কেউ একজন গাড়িতে হামলা করে দেয়। ভ্যালেন্টিনার ভ্যালেন্টাইন মুহূর্ত শেষ হয়ে যায়। আরে ভাই, ডিস্টার্ব করার একটা সময় আছে, তাই বলে এখন। যাই হোক, এই হামলাতে ওই নার্সের বয়ফ্রেন্ড পরলোক গমন করে। ভ্যালেন্টিনা এগুলো দেখে অনেক ভয় পেয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে তাকেও সেখান থেকে কেউ কিডন্যাপ করে নিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় এবং এইবার দেখানো হয় সিসিলিয়ার সাথে থাকা গণ্যমান্য সুনামধন্য ডাক্তার মেটোকে। সে মানুষদেরকে ড্রাগ সাপ্লাই দেয়। কিছুক্ষণ পরে তার কাছে সিসিলিয়ার কেয়ারটেকার গ্যাব্রিয়েল আসে ড্রাগ নেওয়ার জন্য এবং ড্রাগ নিয়ে বাথরুমে চলে যায় ড্রাগ সেবন করার জন্য। আরে ভাই, কোনো কিছু খাওয়ার জন্য এটা কি কোনো জায়গা হলো বলেন? তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে সেখানে একটা অদ্ভুত মাস্ক পরা লোক আসে এবং পেছন থেকে শক্ত করে কিছু দিয়ে মেটোকে আঘাত করে বেহুশ করে দেয়। আর এইদিকে গ্যাব্রিয়েল ড্রাগস নিচ্ছিল। এরই মধ্যে হঠাৎ করেই বাইরে থেকে বিকট কোনো কিছুর আওয়াজ পেয়ে সে বাইরে আসলে তাকেও কেউ দরজার সাথে ধাক্কা দেয় এবং অজ্ঞান করে দেয়। এরপর আমাদেরকে দেখানো হয় ডক্টর সিসিলিয়াকে। সে তার আগের পেশেন্টদেরকে লুটপাটের পর এখন এখান থেকে পালানোর পরিকল্পনা করছিল, কিন্তু পালানোর পূর্ব মুহূর্তেও সে ফোন কলের মাধ্যমে নতুন পেশেন্টদের সাথে কথা বলছিল। আর ফোন কলে কথা বলা শেষ হলেই সে তার ব্যাগের মধ্যে এখন পর্যন্ত লুটপাট করা সকল টাকা পয়সা সামলাতে থাকে, কারণ সে কিছুদিনের মধ্যেই মেক্সিকো থেকে পালিয়ে যাবে। এরই মধ্যে হঠাৎ করেই তার কানে একটা শব্দ ভেসে আসে। শব্দটা এরকম যে তার বাড়িতে মনে হয় কেউ ঢুকে পড়েছে। আর এই লোকটা এত জোরে জোরে সবকিছু ভেঙে সিসিলিয়ার কাছে আসছিল যেন মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো কিছু তার দিকে তেড়ে আসছে। সিসিলিয়া ভয়ে তার বাড়ি থেকে বের হয় এবং গাড়িতে করে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই তার সামনে এক অদ্ভুত ভয়ঙ্কর মাস্ক পরা একজন লোক চলে আসে এবং পেছন থেকে আরো একজন মাস্ক পরা ব্যক্তি তার ঘাড়ে ইঞ্জেকশন করে দেয়। আর এই ব্যক্তি হলো জিক্সো। ওই ইঞ্জেকশন করার ফলে সিসিলিয়া অজ্ঞান হতেই যাবে তার আগেই তার গাড়ির সামনে থাকা ওই লোকটাও তার মাস্ক খুলে ফেলে। আর এই মাস্ক খুলে দেখা যায় এটি জিক্সোর সাথী, যে একজন মহিলা এবং তার নাম হলো অ্যামান্ডা। অ্যামান্ডা এর আগেও অনেকবার জিক্সোকে তার কাজে সাহায্য করেছিল। আর এখন তারা দুজনে সিসিলিয়াকে পাকড়াও করার মাধ্যমে ডক্টরের সম্পূর্ণ টিমকে ধরে ফেলে এবং তাদেরকে বন্দী করে রাখা হয় ওই ফ্যাক্টরিতে যেখানে জিক্সোর অপারেশন করছিল ডক্টর সিসিলিয়া এবং তার টিম।
সিসিলিয়ার জ্ঞান ফিরে আসলে দেখতে পাই সে সহ তার বাকি সদস্যরা সবাই তারই ফ্যাক্টরিতে বন্দি অবস্থায় রয়েছে। কিছুক্ষণ পর জিক্সো এবং অ্যামান্ডা তাদের সামনে আসলে সিসিলিয়া তাদেরকে জিজ্ঞাসা করে, তুমি আমাদের সাথে এরকম কেন করছো? উত্তরে জিক্সো তাদেরকে বলে, এটার উত্তর তো তোমরাই ভালো জানো। আর এরপর জিক্সো শুরু করে তার প্রতিশোধমূলক নৃশংস খেলা। সে সর্বপ্রথম ওই নার্সের কাছে আসে এবং তাকে বলে, তোমার হাতে মাত্র 3 মিনিট সময় আছে। তোমাকে যেটা করতে হবে সেটা হলো, এখানে ধারালো রশি রাখা রয়েছে, এই রশি দিয়ে তোমার দুটো পা কেটে ওই ফাঁকা বাক্সের মধ্যে রক্ত ভরাতে হবে। খেয়াল রাখতে হবে এই বাক্সটা যেন সম্পূর্ণ রক্তে ভরে যায়। আর যদি সময়ের মধ্যে ভরাতে না পারো তাহলে তোমার গলার কাছে যে ধারালো রশিটা দেখতে পাচ্ছ, এটা তোমার গলা কেটে শরীর থেকে মাথা আলাদা করে দেবে। ব্যাপারটা সিম্পল, বুঝতে পেরেছো? আর এটা বলা মাত্রই জিক্সো মেশিনটাকে চালু করে দেয় এবং বাকি সবাইকে বলে, তোমরাও প্রস্তুত হয়ে নাও আর দেখতে থাকো তোমার সাথীর সাথে কেমন কেমন ভয়ানক কাণ্ড ঘটতে থাকে। এরপর জিক্সো সিসিলিয়ার কাছে আসে এবং তাকে একটা লিস্ট দেখায় যেখানে ওই সকল মানুষদের নাম লেখা ছিল যাদেরকে সে অপারেশন করার নামে ধোঁকা দিয়েছে এবং লুটপাট করেছে। জিক্সো বলে, তুমি এটা অনেক বড় অন্যায় করেছো, তোমার মধ্যে সামান্যতম মানুষত্ববোধ নেই। তুমি এতগুলো মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়েছো। কি ভেবেছো এভাবে তুমি বেঁচে যাবে? তোমার বিচার হবে না? অবশ্যই তোমার বিচার হবে, আর তোমার বিচার করব আমি, জিক্সো। একথা বলে জিক্সো এবং অ্যামান্ডা সেখান থেকে চলে যায়। আর এদিকে নার্স ভ্যালেন্টিনার সময় শুরু হয়ে গেছে। সে তার জীবন বাঁচানোর জন্য জিক্সোর কথা মতো একটা ধারালো রশি দিয়ে তার পা কাটতে শুরু করে। তার চিৎকারে সম্পূর্ণ ফ্যাক্টরি কেঁপে উঠছিল, কিন্তু এতে কোনো লাভ নেই। এক পর্যায়ে সে তার পা সম্পূর্ণ কেটে ফেলে। সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল এবং তার রক্ত ওই বাক্সের মধ্যে ভর্তি করতে শুরু করে। আর তার কাছে সময় আছে এখন মাত্র 10 সেকেন্ড, কিন্তু বাক্সটা কেবলমাত্র অর্ধেকই পূর্ণ হয়েছিল। আর যেহেতু সে তার টাস্ক সম্পূর্ণ করতে পারেনি, এই জন্য তার গলার কাছে থাকা ওই ধারালো রশিটা ঘুরতে শুরু করে এবং আস্তে আস্তে তার গলার দিকে এগিয়ে যেতে থাকে। আর এই জন্য শেষ পর্যায়ে ওই রশিটা তার গলার এপার ওপার হয়ে তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়, যা ছিল একদম শরীরে লোম দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা। সেখানে থাকা সবাই এই দৃশ্য দেখে ছটফট করতে শুরু করে। এই দৃশ্যগুলো জিক্সো এবং অ্যামান্ডা কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছিল। নার্সের মৃত্যুর পরে জিক্সো এবং অ্যামান্ডা সেই ফ্যাক্টরিতে আবারও ফিরে আসে। আর এইবার সিসিলিয়া জিক্সোকে বলে, আমাকে তুমি ছেড়ে দাও, আমি তোমার ক্যান্সারের অপারেশন করব, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। এরই মধ্যে অ্যামান্ডা বাইরের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখতে পায় একজন লোক সিসিলিয়ার এই ফ্যাক্টরির দরজাতে জোরে জোরে ডাকাডাকি করছে এবং বলছে, সিসিলিয়া, আমার টাকাগুলো আমাকে ফেরত দাও, তুমি আমাকে ধোঁকা দিয়েছো। এসব কথা শুনে জিক্সো তাকে ভেতরে নিয়ে আসে এবং দেখতে পায় এটা হলো ওই ব্যক্তি যাকে জিক্সোর আগে সিসিলিয়া অপারেশন করেছিল, যার নাম পার্কার সার্স। কিন্তু অ্যামান্ডা তাকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেয়। কিছুক্ষণ পর ওই লোকটার জ্ঞান ফিরে আসলে সে নিজেকে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় দেখতে পায়। এরপর পার্কার জিক্সোকে বলে, সিসিলিয়া আমার কোনো অপারেশন করায়নি, বরং আমার টাকাগুলো মেরে দিয়েছে। আর এখন জিক্সো তাকে সিসিলিয়ার আসল সত্য ঘটনা সম্পর্কে বলতে থাকে এবং কম্পিউটার স্ক্রিনের সামনে নিয়ে এসে দেখায় যে তাদেরকে সে কিভাবে বন্দি করে রেখেছে। জিক্সো বলে, আসলে তারা সবার সাথে এরকম করত, যেরকমটা তোমার সাথে এবং আমার সাথে হয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে কঠিন এবং ভয়ঙ্কর শাস্তি দেব। ইতোমধ্যেই আমি একজন নার্সকে শাস্তি দিয়ে ফেলেছি, আর এখন বাকিদের পালা। কিন্তু নার্সের মৃত্যুর এরকম ভয়ানক অবস্থা দেখে পার্কার চমকে ওঠে, কারণ পার্কারের মনে হচ্ছিল তারা হয়তোবা তাকে অন্য কোনো শাস্তি দেবে, কিন্তু এরকম ভয়ানক শাস্তি। পার্কার এগুলো দেখে অনেক ভীত হয়ে পড়ে। আর এখন জিক্সো তাকে বলে, তুমি যেহেতু এখানে চলে এসেছো, তাই এখন এদের সাথে যা কিছু হবে সবকিছুই তোমাকে আমাদের সাথে বসে দেখতে হবে। খেলা আবার শুরু হয়, আর এখন শাস্তি দেওয়া হবে ওই ডক্টর মেটোকে। আর এই জন্য তাকে একটা লোহার চেয়ারের মধ্যে অদ্ভুতভাবে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর তার সামনে একটা অদ্ভুত দেখতে পুতুল সাইকেল চালিয়ে আসে। এই অদ্ভুত দেখতে পুতুলের নাম হলো বিলি। যদি তুমি আমার আগের জিক্সো মুভির এক্সপ্লেনেশন দেখে থাকো তাহলে এই পুতুলটাকে ভালোভাবেই চিনতে পারবে। তো যাই হোক, বিলি সেই সাইকেলে করে তার জন্য কিছু মেডিসিন এবং অপারেশন করার কিছু সরঞ্জাম নিয়ে আসে এবং সাথে একটা টেপ রেকর্ডার, যেখানে বলা হচ্ছিল তোমার কাছেও 3 মিনিট সময় আছে। এর মধ্যে তোমার ওপরে লাগানো ক্যামেরার মাধ্যমে তোমার মাথার অপারেশন করাতে হবে এবং সেখান থেকে একটা অংশ সামনে রাখা বোতলের মধ্যে রাখতে হবে। আর এটা যদি তুমি করতে না পারো তাহলে কি হবে জানো? তোমার মুখের উপর একটা মাস্ক লেগে যাবে আর এর মধ্যে ছাড়া হবে বিষাক্ত গ্যাস, যার ফলে তোমার সম্পূর্ণ মুখটাই গলে যাবে। প্রথমে মেটো এই অপারেশন করতে রাজি না হলে গ্যাব্রিয়েল এবং সিসিলিয়া তাকে বোঝায়, তুমি যদি জিক্সোর কথা মতো এরকম না করো তাহলে তোমার অবস্থাও ঠিক ওরকম হবে যেরকম ভ্যালেন্টিনার হয়েছে। তো জিক্সোর কথা মতো মেটো একটা কেচি নিয়ে তার মাথার অপারেশন করতে শুরু করে।
এবং অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করার পর তার মাথার একটা অংশ কেটে সামনে রাখা বোতলের মধ্যে দিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্য, তার সময় ইতোমধ্যেই শেষ হয়ে গেছে এবং তার সম্পূর্ণ মুখটা বিষাক্ত গ্যাসে গলে পুড়ে এক ভয়ানক এবং নৃশংস মৃত্যু ঘটে মেটোর। আর এরপর সাইকেল চালিয়ে বিলি কেয়ারটেকার গ্যাব্রিয়েলের কাছে আসে এবং তাকে একটা টেপ রেকর্ডার দেয়, কিন্তু গ্যাব্রিয়েল এই টেপ রেকর্ডারকে চালু না করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এই দৃশ্যটা দেখে জিগস অনেক রেগে যায় এবং তাকে বলে, তোমার এটা করা উচিত হয়নি। আর এরপর গ্যাব্রিয়েলের এক হাত এবং এক পায়ে শিকল বেঁধে ওপরে টাঙিয়ে দেওয়া হয় এবং তার সামনে রাখা হয় এক উচ্চ রেডিয়েশন মেশিন। জিগস তাকে জানায়, তোমার ওপরে এই রেডিয়েশন ছেড়ে দেওয়া হবে যদি তুমি আমার বলা কাজ না করো। কাজটা হচ্ছে তোমার হাতে থাকা লাঠি দিয়ে মেরে মেরে তোমার একটা পা এবং একটা হাতকে ভেঙে ফেলতে হবে। গ্যাব্রিয়েল জিগসের কথা মতো তাই করতে শুরু করে। সে তার পায়ে মেরে তার একটা পা ভেঙে দেয়, কিন্তু সময় যত যাচ্ছিল রেডিয়েশন ততই বাড়ছিল। আর এরপর সে তার হাতে মেরে তার হাতটাও ভেঙে ফেলে এবং শিকল থেকে মুক্তি হয়ে যায়, কিন্তু তার অবস্থা অনেকটাই নাজেহাল হয়ে পড়েছিল। এরই মধ্যে জিগসর সামনে আরও একটা নতুন সমস্যা তৈরি হয়। পার্কার তার বাঁধন খুলে ফেলে এবং জিগসর দিকে বন্দুক তাক করে এবং অ্যামান্ডাকে বলে, সিসিলিয়াকে মুক্ত করে দাও, নয়তো আমি এক্ষুনি জিগসকে শেষ করে দেব। আর এরপর সিসিলিয়াকে মুক্ত করা মাত্রই সে অ্যামান্ডাকে মারতে শুরু করে এবং জিগসকে তারই ট্র্যাপে বন্দি করে দেয়। সিসিলিয়া এখানে সবাইকে জানায় পার্কার তারই একজন সঙ্গী, আর এখন সম্পূর্ণ চালটাই উল্টে গেছে। এই জন্য তারা এখন তাদের সাথে গেম খেলবে। জিগস অ্যামান্ডাকে এখান থেকে ছেড়ে দিতে বলে, কারণ তার কোনো দোষ নেই। জিগসর কথাতে অ্যামান্ডা এসব কিছু করতে রাজি হয়েছে। সিসিলিয়া জিগসকে বলে, আমি আগে থেকেই জানতাম তোমার নাম জিগস, আর তুমি যে এ ধরনের ট্র্যাপে মানুষদেরকে ফাঁসাও সেটাও আমি খুব ভালো করেই জানি। এরই মধ্যে হঠাৎ করে তারা সিসি ক্যামেরায় দেখতে পায় ওই ছোট্ট বাচ্চা ছেলেটি ফ্যাক্টরির দরজার বাইরে খেলা করছে। আর এরপর সিসিলিয়া তাকে এখানে ধরে আনে এবং জিগসকে বলে, এই ছোট্ট বাচ্চাটি তোমার খুবই প্রিয় তাই না? তো চলো আজকে একটু মজা করা যাক। এই বলে তারা ওই ছোট্ট বাচ্চাটিকে জিগসর সাথে ট্র্যাপে আটকে দেয় এবং বলে, তোমার সাথে আজকে যা যা ঘটবে এই ছোট্ট বাচ্চাটির সাথেও সেম একই ঘটনাই ঘটবে। জিগসর এই বিষয়টা একটু খারাপ লাগে, কারণ সে একদমই বাচ্চা আর এইসব বিষয়ের সাথে তার কোনো কানেকশন নেই। এরপর জিগস বলে, তোমার টাকার প্রয়োজন হলে ওপরে অনেক টাকা রাখা রয়েছে, সেগুলো নাও এবং এখান থেকে চলে যাও। কিন্তু সিসিলিয়া বলে, জি না, আমি এখন দেখতে চাই তোমার নিজেরই তৈরি করা ট্র্যাপে তোমাকে ফাঁসতে কেমন লাগে এবং কিভাবে তুমি নিজেকে রক্ষা করো। এরপর অ্যামান্ডা সেখানে থাকা একটা বাটনে চাপ দিলে জিগস এবং ওই ছোট্ট বাচ্চাটির হাত পায়ে লাগানো শিকল তাদেরকে টানতে শুরু করে এবং একটা জায়গায় শুইয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর তাদের সামনে অদ্ভুত দেখতে দুটা বড় বড় পাইপ চলে আসে এবং সেখান থেকে বের হয় মানুষের পচা গলা, রক্ত এবং মাংস, আর এগুলো সরাসরি তাদের মুখের ওপরে পড়ে। এই মেশিনের সিস্টেমটা এরকম যে কোনো একজনের ওপরই এই পচা গলা মাংস পড়বে। যদি জিগস চায় তাহলে ওই ছোট্ট বাচ্চাটির ওপর পড়বে, আর ওই ছোট্ট বাচ্চাটি চাইলে জিগসর ওপর পড়বে। এভাবে তারা একে অপরকে সাহায্য করে এবং নিঃশ্বাস নিয়ে কোনো রকমে জীবিত থাকার চেষ্টা করে। এগুলো দেখে অ্যামান্ডা চিৎকার করতে থাকে, কিন্তু তার কিছুই করার ছিল না। এদিকে সিসিলিয়া এবং পার্কার টাকা নেওয়ার জন্য অফিস রুমে যায় এবং টাকার ব্যাগ দেখা মাত্রই তারা ওই ব্যাগ তুলে নেয়। আর এখানেই যত সব বিপত্তি ঘটে। তারা ব্যাগটি তুলে নিতেই দেখতে পায় তার পেছনে থাকা একটা টাইমার লাগানো, আর সেই টাইমারটা ইতোমধ্যেই চালু হয়ে গেছে। আর এই টাইমার চালু হতেই জিগসের ওপর রক্ত পড়াও বন্ধ হয়ে যায় আর অফিস রুম সম্পূর্ণভাবে লক হয়ে যায়। এগুলো দেখে সিসিলিয়া এবং পার্কার ঘাবড়ে যায় এবং এখানে তারা জানতে পারে এই সব কিছু আসলে জিগসেরই প্ল্যান। শুধুমাত্র এটাই নয়, পার্কারকে এখানে ডেকে আনাও তাদেরই একটা প্ল্যানেরই অংশ। ট্যাক্সি ড্রাইভার তাদেরকে আগেই বলে দিয়েছিল যে সিসিলিয়ার সাথে কারা কারা জড়িত এবং পরবর্তীতে অ্যামান্ডা পার্কারকে মেসেজ করে এখানে ডেকে নেয়। তো যাই হোক, পুরনো কথা বাদ দিয়ে নতুন খেলায় আসা যাক। সিসিলিয়া এবং পার্কার জানালা দিয়ে বাইরে তাকালে দেখতে পায় জিগস এবং ওই ছোট্ট বাচ্চা এখন মুক্ত। আর সেই মুহূর্তেই পুরো অফিস জুড়ে একটা রেকর্ডিং প্লে হতে থাকে, যেখানে বলা হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই এই সম্পূর্ণ অফিস রুমে বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হবে, কিন্তু তোমাদের সুবিধার্থে এখানে একটা ছোট্ট উইন্ডো রাখা হয়েছে যেখান দিয়ে তোমরা নিঃশ্বাস নিতে পারো। কিন্তু সমস্যা হচ্ছে সেই উইন্ডো দিয়ে যে কোনো একজনই নিঃশ্বাস নিতে পারবে। এখন এটা তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কে আগে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকবে। এবং কিছুক্ষণ পরেই বিষাক্ত গ্যাসগুলোকে ছেড়ে দেওয়া হয়। তাদের নিঃশ্বাস নিতে সমস্যা শুরু হলে তারা অফিসের রুমটাকে ভাঙারও চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। আর এরপর সিসিলিয়া সেই উইন্ডো খুঁজে বের করে এবং নিঃশ্বাস নিতে থাকে, কিন্তু পার্কার এটা দেখা মাত্রই সিসিলিয়াকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং সে নিজে নিঃশ্বাস নিতে শুরু করে। এটা দেখে সিসিলিয়ার রাগ হয়, এই জন্য সে পার্কারকে ভেতরে টেনে নেয় এবং দুজনের মধ্যে লড়াই লেগে যায়। এরই মাঝে সিসিলিয়া পার্কারকে চাকু মেরে দেয় এবং সেখানেই শেষ করে দেয় পার্কারের চ্যাপ্টার। আর এরপর সে একাই ওই উইন্ডো দিয়ে নিঃশ্বাস নিতে শুরু করে। এদিকে জিগস, অ্যামান্ডা এবং ওই ছোট্ট বাচ্চা সেখানেই পড়ে থাকা সিসিলিয়ার টাকাগুলো তুলে নেয়
এবং ওই ফ্যাক্টরি থেকে চলে যায়। আর এইদিকে টাইমার শেষ হতেই অফিস রুমের গ্যাসটাও বন্ধ হয়ে যায়। সিসিলি এবারের মতো বেঁচে তো যায়, কিন্তু এখানেই তাকে আটকে থাকতে হবে, মানে মৃত্যু তার নিশ্চিত যতক্ষণ পর্যন্ত তাকে কেউ না বাঁচাচ্ছে। কিন্তু এখানে কারো আসার সম্ভাবনা একদমই কম, আর এই জন্য তার এখানে নৃশংসভাবে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এরপর আমাদেরকে আরও একটা টুইস্ট দেখানো হয়। আসলে জিগসকে ওই ডক্টরের কাছে পাঠিয়েছিল হোটেলের মালিক হেনরি। এর মানে সেও তাদের সাথে জড়িত, এটা জিগস একটা গোপন সূত্রে জানতে পারে। আর এরপর শোনা যায় তাকেও নাকি কেউ কিডন্যাপ করে নিয়েছে। কে হতে পারে এটা, জিগস নাকি অন্য কেউ? কমেন্ট করে জানিয়ে দিও। আর এখানেই শেষ হয়ে যায় এই অসাধারণ থ্রিলার মাইন্ডেড মুভি। আর অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরের কোনো ইউনিক এবং সাসপেন্সে ভরা মুভিতে। ততক্ষণের জন্য বিদায়।